আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জুবাইদ হোসেন খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আজকে একটা ভিডিও বানাচ্ছি যত মা বোন অথবা বোনরা আছেন সবার শত্রু হওয়ার জন্য। কেমন শত্রু? ভিডিও তো একদম তাচ্ছিড়া কথাবার্তা বলি, আর তারপরে যেসব একদম খুব কথাবার্তা বলে দিই, দেখা যায় যে অনেকে আবার এটা চিন্তা করেন যে জুবাইদ ভাইয়ের মুখে কোনো কিছু আটকায় না, যা মন চায় তাই বলে। কিন্তু যা বলি সব তো বাস্তব বলি, কারণ এভাবে বাস্তব না বললে তো আসলে বোঝার কোনো উপায় নাই যে কোথায় আসলে কি হচ্ছে, তাই না? কারণ বুঝতে হবে 30 থেকে 40 বছর যে জামা কাপড় পরে আসেন, সেই জামা কাপড় পরার পরে আপনাকে বাহ্যিকভাবে সুন্দর দেখা যায়, কিন্তু আপনি কি পরেন সেটাই আপনি জানেন না। অর্থাৎ একজন মেয়ে 30 বছর পর্যন্ত বয়স, সে কত জাতের, প্রথমে তো তার মা সুন্দর সুন্দর কাপড় পরাইছে ছোটবেলায়, এরপরে আবার বয়ফ্রেন্ডে গিফট করছে সুন্দর সুন্দর কাপড়, দামের দিকে তাকায় নাই, আর এরপরে জামাইতে খালি টাকা দিয়ে যাচ্ছে, আর বউতে খালি কদিন পর পর টেইলার্সে যে কাপড় বানাচ্ছে, নিউ মার্কেটে যে কাপড়ের বন্যা বয়ে গেছে। আবার কিছু নায়িকা ক্যাটাগরির মেয়েরা বলছে আমি তো একটা কাপড় 2 বার পরি না। বাট বেসিক্যালি এই যে লাক্সারি, এই যে ফ্যাশন, এই যে এত রং এত ঢং, এগুলোর আড়ালে আপনার পার্সোনালিটিটা কি, আপনার শিক্ষাটা কি? যে 30 বছর আপনি কাপড়টা পরে আছেন, কিন্তু সেই কাপড়ের মানটা কি সেটা আপনি জানেনই না, অথবা কখনো লক্ষ্যই করেন নাই। নর্মালি মেয়েদের ক্ষেত্রে হয় কি, একটু চুলে যদি রং করা থাকে, লিপস্টিকটা যদি একটু ডিপ হয়, আর পার্সটা, হাতের ব্যাগটা যদি একটু লেদার লেদার ভাব হয়, তাতে সেটা বাংলা গুছিও যদি হয় কপি, তাও বিষয় না। একটু ভাব হলেই মনে করেন যে মেয়েরা চিন্তা করে যে আমার বোধহয় কত সুন্দর দেখা যাচ্ছে। বেসিক্যালি তার চালচলনের থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা তাকে মাপে, তারা কিন্তু তার সবকিছু বুঝে ফেলতেছে। যেমন আমার মতো শয়তান বদমাশ মানুষ কোনো বাড়ির সামনে দিয়ে যদি হাঁটে, তো ওই ব্যালকনিতে ওই মেয়ে মানুষের জামা বলেন, পায়জামা বলেন, এগুলো নাড়া দেখে বুঝে ফেলে মেয়ের জন্ম কোথায়, এর বাপ মা কি করে, আর লেখাপড়া কোথায় করছে। অর্থাৎ এর রান্নাঘরের কি অবস্থা অথবা ড্রয়িং রুমের কি অবস্থা, ঘর পর্যন্ত বোঝা শেষ ওই কাপড়টা নাড়া দেখে। এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো ভিডিওটা হয়তো আপনাদের অনেকের কষ্ট লাগতে পারে, প্রেস্টিজে লাগতে পারে, বাট জীবন যদি বদলাইতে চান, রুচি যদি বদলাইতে চান, তাহলে ভিডিওটা আপনাদের দেখা বাধ্যতামূলক। আর যারা ব্যবসা করেন, বেসিক্যালি তো আমরা উদ্যোক্তা, ব্যবসায়ী, ইনাদের জন্য ভিডিও করি, এবং যারা ব্যবহারকারী তাদের জন্য করি। তাহলে এই লেডিস কাপড়ের, ফ্যাশন কাপড়ের ভিডিওটা দেখে আপনাদের এই 30-40 বছর বয়সে, 50 বছর বয়সে দাঁত পুডিং করতে করতে আর স্কেলিং করতে করতে শেষ, কিন্তু এখনো এই দাঁতের গোড়া থেকে বুদ্ধি তৈরি হয় নাই, কমন সেন্স তৈরি হয় নাই। তাই ভিডিওটা একটু দেখেন, দেখলে ইনশাল্লাহ জীবনে অনেক চেঞ্জ আসবে, আর ব্যবসায়ীরা অনেক উপকৃত হবেন। খুব মন দিয়ে মেয়েদের কাপড়ের এই ভিডিওটা দেখেন। আমরা ভিডিওটা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, সবার আগে দেখার বিষয় একজন নারীকে যদি আমরা এভাবে শর্টকাটে যদি আঁকি, কথার কথা একজন নারীকে আঁকলাম। এখন নারীকে যেভাবেই আমরা আঁকি না কেন, একটা বয়স পর্যন্ত পাতলা থাকে, আর বিয়ের পরে অথবা একটা বয়সের পরে মোটা হয়ে যায়। এখন যদিও জামাই সংসারে এসে বলে যে আমারে কিছুই খেতে দাও না, অমুক করে না, বাপে আমারে 4টা পোশাক দিত, বড় মাছ খাওয়াইতো, কিন্তু বিয়ের পরে কিন্তু বলার সুযোগ আছে যে দেখো, তোমার যখন বিয়ের আগে তখন তো তোমার 4টা কাপড়ে লাগতো 3 গজ, 4টা ড্রেসে, আর এখন বিয়ের পরে 6 গজে একটা ড্রেস হচ্ছে না। তাহলে তোমার বাবার থেকে আমার ক্যাপাসিটি কত বেশি, সে দিত 3টা আর আমি দিছি 2টা কাপড় বছরে। তাহলে ওই তুমি যে আমার অপমান করতেছো, অসম্মান করতেছো, এটা করার কিন্তু কোনো সুযোগ নাই। মানে জায়গা মতো অ্যাটাক করা, কথা বুঝতে পারছেন? এগুলো শিখেন, আপনিও শিখেন, আপনার কাজে লাগবে। বিয়ে শাদী তো করেন না এখনো। তাহলে কথায় কিন্তু হারানোর কোনো সুযোগ নাই, পুরুষ মানুষরে অপমান করার কোনো সুযোগ নাই। এবার আসেন, এই যে নারীদের যে আমরা ফিগারটা আঁকি, ফিগারের মধ্যে তাদের টেন্ডেন্সিটা কি থাকে? তাদের টেন্ডেন্সি থাকে চোখ, ঠোঁট,
কানের দুল, গলার মালা, এরপর বুকের গঠন, যে কিভাবে সেটার শরীরটাকে প্রদর্শন করতেছে। আর থাকাচ্ছে কোমরের গঠন। এখন কোমরের গঠন, বুকের গঠন, এইটা হচ্ছে তার কনস্ট্রাকশন। এখন কোমর যার বেশি, আফ্রিকা থেকে শুরু করে আরাবিয়ান কান্ট্রিতে তাদের খুব এক্সপেন্সিভ নারী বলা হয়, অথবা আবেদনময়ী, অথবা খুব সর্বজনের চাহিদার নারী বলা হয়। আর বাংলাদেশে অথবা বিভিন্ন দেশে, যেমন বাংলাদেশে জামালপুরের থেকে শুরু করে, ময়মনসিংহ থেকে শুরু করে একদম গাজীপুর পর্যন্ত চলে আসবেন। আবার ওপাশে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা পর্যন্ত চলে যাবেন। এই সাইড এই দিকের নারীদের যেমন এলসিডি ফ্ল্যাট স্ক্রিন মনিটর নারী বলা হয়। ওই এলসিডি টিভি যেমন একদম সমান, ওনারাও মনে করেন সমান। ওই লাস্টে ফোমের বিরাটরা এইসব পরে টরে তারপরে কি হচ্ছে আপনার এরকম এই আরাবিয়ানদের মতো গুরুত্বপূর্ণ হইতে হয়। খুব কাটকিলিয়ার কথাবার্তা, এখানে লজ্জা শরমের কিছু নেই। ফ্যাশন নিয়ে কাজ করছেন, যেটা বাস্তব সেটা বুঝতে হবে। তাহলে যদি আপনার এই যে অঞ্চলগুলো বললাম, এইসব অঞ্চলে যদি 100% কটনের ব্রা যদি বিক্রি করতে চান, তার তো ব্যবসা চলবে না। তার এখানে ফোমের ব্রা ব্যবহার করতে হবে, কারণ এখানে ডিমান্ডটা নাই। তো কাপড়ের ডিমান্ডটা সবার আগে কিন্তু আপনাকে বুঝতে হবে, ফ্যাশন। এরপর আরেকটা জিনিস বুঝতে হবে, একটা মেয়েকে যখন সাজতে বলা হয়, সে চোখ এত সুন্দর করে সাজায়, চুল এত সুন্দর করে সাজায়, নাক এত সুন্দর করে সাজায়, ঠোঁট এত সুন্দর করে সাজায়, মানে সবকিছু যখন সুন্দর করে সাজায় তখন আর তার দিকে কেউ তাকায় না। কিন্তু আরাবিয়ান মেয়েদের যদি আপনি সাজতে বলেন, আল্লাহ কি বলছে, আরবিয়ান লোকজন এত খারাপ হয়ে যাবে যে যার কারণে আইয়ামে জাহেলিয়াতে যুগ আসবে, অর্থাৎ পৃথিবী ধ্বংস করতে হবে। মানে এত পরিমাণ তারা খারাপ হবে। আর এত পরিমাণ খারাপ হবে কি কারণে? নারীর কারণে। নারী থেকে মদ, মদের থেকে জুয়া, জুয়া থেকে বারের থেকে ক্ষমতা, তারপরে হচ্ছে অস্ত্র। তাহলে এই আরাবিয়ানদের কারণেই আল্লাহ তাআলা পাসওয়ার্ড ওপেন করে দিছে, যে আরাবিয়ানদের কারণে পৃথিবী ধ্বংস করব, পাসওয়ার্ড দিয়ে দিছে আল্লাহ। তাহলে এই আরাবিয়ানরা কেমনে সাজে? ওরা হয় শুধু চোখটাকে হাইলাইট করবে, নয় শুধু ঠোঁটটাকে হাইলাইট করবে। আর বাঙালি কোনো বিউটি পার্লারে যাবেন, 5,000 টাকা 3,000 টাকা নেবে, সবার আগে মনে করেন বার্জার পেইন্ট অথবা আটা দিয়ে গুলায় কালারের মতো সাদা বানায় দিবে। দেওয়ার পরে এরপরে একটু লাল শাড়ির রঙের সাথে মিশায় একটু লাল অথবা নীল রং মেরে দিবে। আর এই শাড়ি পরে যখন বিয়ের আসরে বসবে, গরমের মধ্যে তো মনে করেন গামাইতে থাকবে পাত্রী, গামাইতে 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 বিয়েরও কবুল বলা শেষ। মনে করেন যে যত ওই সোনোর পরে পাউডার সব মনে করেন ফাউন্ডেশন সব গলে পড়ে যাবে। এবার কবুলও বলা শেষ, জামাই বউয়ের দিকে মাথা উঁচু করে গোমটা উঁচু করে তাকায় দেখবে, আর সালে তো কালু বিতারা নিয়ে বিয়ে করেছি, এতরে পাইলাম কই, বিয়ে করার আগে তো পাত্রী দেখছিলাম কেমন জানো। আরে বিয়ে কবুলও শেষ, এ পাত্রী রেখেছি আরা। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো বলার আসলে কিছু কারণ আছে। হয়তো আপনারা লজ্জা পাইতে পারেন, অনলাইনে যেসব মা বোনরা এই ভিডিও দেখতেছেন, ইভেন বাসায় গেলে আজকে আমার বউও মোটামুটি কোনো অ্যাকশনে যায় কি না আল্লাহ মাবুদ জানে, কিন্তু যেটা বাস্তব সেটা বলে দিচ্ছি। এই যে আমরা যে একটা গতানুগতিক ফ্যাশন মানসিকতা স্টাইল, যে আমাকে যেন কত ভালো দেখাচ্ছে, এই কত ভালো দেখাচ্ছে, এই ভালো দেখানোর মধ্যে আপনার আসলে ব্যক্তিত্বটা কি, কত ভালো দেখাচ্ছে এটার মধ্যে আপনার যে সার্টিফাইড, আপনি যে একজন সার্টিফাইড পারসন, অর্থাৎ অনার্স কমপ্লিট করেছেন অথবা মাস্টার্স কমপ্লিট করেছেন অথবা ইন্টারমিডিয়েট পড়াশুনো করেছেন, এই পড়াশুনো করে আপনার ব্যক্তি জীবনে আপনি নিজেকে কেমনে সাজায় পরিপাটি করে রাখলেন এবং কতটা স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন আপনার পোশাক আশাকের কারণে, সেটা কিন্তু দেখার বিষয়, সেটা দেখার বিষয়। এবার আমাদের এই বাংলাদেশি ইন্ডিয়ার মতো রাষ্ট্রে আপনি ঢাকা নিউ মার্কেটের সামনে যাবেন, যে দেখবেন যে একটা মেয়ে, এক মহিলা, 40 বছরের এক মহিলা হেঁটে আসতেছে, 2 হাত ভরা শপিং করা, তার মন সেরকম ভালো, শপিংও করছে আবার একটু নাস্তা টাস্তাও করছে, তার মন প্রচন্ড ভালো। কিন্তু এই মহিলার পাশ দিয়ে যখন আপনি হেঁটে যাবেন, দুর্গন্ধে আপনি হাঁটতে পারবেন না, কারণ সে সারাদিন যে পরিশ্রম করছে আর যে কাপড়টা পরে আছে, এই কাপড়ে তার শরীর থেকে ভেন্টিলেশন হয় নাই। যখন ভেন্টিলেশন হয় নাই, তখন এই মহিলার শরীরের থেকে, বগলের থেকে এত গন্ধ বেরোচ্ছে, আপনার পাশ দিয়ে হাইটে গেল আপনার দমটা বন্ধ হয়ে আসতেছে, যার কারণে আমি প্রায় 10 বছর হয়ে গেছে বোধহয় খালি নিউ মার্কেটে যাই না।
কারণ এই মহিলার সেন্স নাই যে সে শপিংয়ে বেরোছে, তাকে এমন একটা কাপড় পরতে হবে যেন সে রিল্যাক্সে থাকে এবং তার শরীরের দুর্গন্ধটা ভেন্টিলেশন হয় এবং তার জন্য অস্বস্তি না লাগে। আর বাংলাদেশের মহিলারা যাদের বডিতে কোনো শেপ নাই, তারা কি করবে, তারা ওই ধর্মের দোয়াই দিয়ে একটা হিজাব পরবে আর একটা বোরকা পরবে, পরে মনে করেন সারা দুনিয়া চড়ায় বেড়াবে, আর খালি বোরকা দিয়ে বলবে যে আদব কায়দা দরকার। বেসিক্যালি ও যে একটা কাপড় পরে বেরোবে, ও তো বুড়ি দেখলেই মনে করেন যে মানুষের চোখার দিকে তাকাবে, এই কারণে ও বোরকাটা পরে আছে। ফ্যাশন কথাগুলো যদি আপনাকে চিন্তা করতে হয়, তাহলে আপনাকে সঠিক এই তথ্যগুলো আপনাকে বিশ্লেষণ করতে হবে। যে একজন মহিলা তার শারীরিক ফিটনেস অথবা সৌন্দর্যের সেন্স নাই, এখন তাকে দেখতে এমন কার্টুনের মতো, ওই মোটু পাতলুর মতো দেখা যায় যে সে তার এই অ্যাবনর্মাল শরীরটাকে ঢাকার জন্য একটা বোরকা পরে আছে। আর ওপাশে সাফাই গাছে যে আদব কায়দা দরকার, পরকালে যাইতে হবে না, মৃত্যুর পরে বেহেশতে যাইতে হবে না, কিন্তু ঘরের মধ্যে জামাইয়ের সাথে যেভাবে চিল্লাপাল্লা করে, তাতে বেহেশতের কথা তখন আর তার মনে থাকে না। তাহলে এই যে অপ্রয়োজনীয় কথাগুলো বলতেছি মহিলাদের কাপড় সম্পর্কে বলতে, এগুলো কিন্তু বোঝার অনেক বিষয়। আপনি ক্যামেরা এত ঘুরাইলে কিন্তু ভিডিও একদম উলট পালটে একদম হুলস্থুল অবস্থা হয়ে যাবে। আপনার লাগলে ক্যামেরা বলবেন, আমি ক্যামেরা ঘুরাই দিব, সমস্যা নেই। একবার ওই মনে করেন যে একবার আমার উল্টো দেখা যাবে, একবার পাল্টা দেখা যাবে, এটা করেন না। আচ্ছা, তাহলে এই যে অপ্রয়োজনীয় কথা বলেন, হাস্যকর কথা বলেন অথবা বিচ্ছিরি কথাগুলো বললাম, এই কথাগুলোর সাথে আরো কিছু কথা আছে। যেমন কোনটা তোমাকে দেখতে ভালো লাগছে সেইটা পড়ো। আপনি ওই ভার্সিটি লাইফে তো মোটামুটি বান্ধবীরা ফ্ল্যাট বাসায় আসে, এখন ভার্সিটি লাইফে বান্ধবীদের দেখতে কত সুন্দর দেখা যায়, সাজে গুজে থ্রি পিস পরে টরে, জিন্সের প্যান্ট টাইস পরে, তারপর টপস পরে ফ্ল্যাট বাসায় আসলো। আর ফ্ল্যাট বাসায় আসার পরে বাকি যেসব কাজকাম আছে সেগুলো তো শুরু করতে হবে, লিটনের ফ্ল্যাটের মতো, ব্যাচেলার ফ্ল্যাটের মতো। কিন্তু কাপড় যত খুলতে থাকবেন তত আপনার বমি আসবে, কারণ তার স্কিনে এত বেশি দাগ চলে আসছে, এত বেশি চুলকানি আসছে, এবার তার প্রতি আপনার ভক্তি তৈরি হচ্ছে না, তার সাথে মিলিত হওয়ার ভক্তি তৈরি হচ্ছে না। কারণ কি, তার স্কিনে প্রচুর পরিমাণ ফল্ট, অ্যালার্জির ফল্ট, চুলকানি। কি কারণে দাগ চলে আসছে, স্কিনে ব্রণ চলে আসছে, কি কারণে? কারণ সে দেখতে সুন্দর কাপড় পরছে, কিন্তু কাপড়ের মধ্যে কোয়ালিটিটা সে দেখে না, যার কারণে এটা ভবিষ্যতে স্কিন ক্যান্সারে পরিণত হয়ে যাবে। এখন আমাদের ছোট ছোট রাষ্ট্রে কার যে কি স্কিন ক্যান্সার আছে তা তো সে জানেই না, ভাবে যে একটা চুলকানি হয়েছে। তাহলে এই যে অপ্রয়োজনীয় কথা বলছি, আমি কিন্তু আপনাকে আপনার লাইফ তৈরি করে দিচ্ছি। হয়তোবা আপনাদের কাছে মনে হচ্ছে যে জুবাইদ ভাই এইসব কি কি বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলছে, এগুলো ভিডিওতে বলা যায় কিনা। আমি আপনার লাইফ তৈরি করে দিচ্ছি, মন দিয়ে শুনেন, লজ্জার কিছু নেই। ডাক্তারের কাছে গেলে লজ্জার কিছু আছে? কিছু নাই, মন দিয়ে শুনেন। তাহলে দেখেন, আপনাকে পাওয়ার জন্য একটা পুরুষ মানুষ পাগল হয়ে গেছে, আর আপনি যখন কাপড় খুললেন তখন পুরুষ মানুষটার বমি চলে আসছে। কারণটা কি? অনলি শুধুমাত্র আপনার কাপড়ের অসচেতনতার কারণে। আর কয়দিন পর পর ওই হোমিওপ্যাথিকের ওষুধের ওখানে যে বসে থাকবেন যে আমার চুলকানি হয়েছে, চুলকানির ওষুধ দেন, অথবা অ্যালোপ্যাথিকের দোকানে যে পলায় পলায় যে ভাইয়া একটা টেট্রাসাইক্লিন মলম দেন। কারণ শরীরে কিছু সেন্সিটিভ জায়গা আছে, যেমন বগল, স্তন, চোখের নিচে, ঠোঁটের নিচে, তারপরে থুতুরের নিচে, তারপরে যৌনাঙ্গের আশপাশে, এগুলো সব সেন্সিটিভ পয়েন্ট। তো আপনি এমন একটা কাপড় পরলেন যে কাপড়টা আপনার এই সেন্সিটিভ পয়েন্টে আপনাকে সেফ রাখলো না, নিরাপদ রাখলো না। অথবা আপনি দেখা যায় যে যখন ডায়লগ দেন, আমি এই পন্ডসের ইউকে এডিশনের ক্রিমটা ছাড়া আমি ইউজ করতে পারি না, ও পাশে মুখে আছে পন্ডসের ইউএসএ, তাও কি হচ্ছে যে জায়গাতে কিনছেন ওটা হচ্ছে নেপালেতে 2 নম্বর মাল লাগেজে করে এসে বিক্রি হচ্ছে, বলদের মতো ওটা কিনে নিয়ে আসছেন। আর মনে করেন বন্ধু বান্ধবী অথবা আত্মীয় স্বজনের মধ্যে লেকচার মেরে বেরোচ্ছেন, আমি ময়শ্চারাইজার ছাড়া আমি এটা চলতেই পারি না, 3 বার লাগে, 14 বার লাগে, আর পাশে কাপড় খুললে মনে করেন বমি আসে। কারণ ইউ আর নট কেয়ারফুল এবং ইউ আর নট স্মার্ট, জেনুইন স্মার্ট। আপনার চুলের কালার বলে না যে আপনি খুব স্মার্ট, আপনার ঢং করে বলে না আপনি স্মার্ট। স্মার্ট হচ্ছে সেই মানুষ যে সময়কে জীবনে কাজে লাগায়, নাম্বার 1,
আর যেটুকুন কাজ করে অল্প সময় বেশি কাজ করে, সবসময় পজিটিভ চিন্তা করে এবং অল্প খাবার খাবো বাট পরিচ্ছন্নভাবে খাবো এবং সেটা আয়োজনটা রুচিশীল হতে হবে। আমি যে কুড়ে ঘরে থাকবো কোনো সমস্যা নাই, কিন্তু কুড়ে ঘরের সামনে দুটো ফুলের টব থাকতে হবে, বেডশিটটা পরিপাটি থাকতে হবে, যে গ্লাসটাতে পানি খাবো সে কাচের গ্লাসটা পরিচ্ছন্ন থাকতে হবে। আর এই মানুষগুলোকেই অ্যাকচুয়ালি বলা হয় স্মার্ট। আর এর বাইরে যারা স্মার্ট সাজার চেষ্টা করে পোশাক আশাক কিনে অথবা পার্লারিং করে, তারা বেসিক্যালি স্টুপিড গাই, অর্থাৎ তারা অসাধারণ ভালো মানের স্টুপিড। আর এরকম স্টুপিড লোকজন, ছেলে হোক মেয়ে হোক, তাদের কারণে সংসারেও অশান্তি আসে, কাজের ক্ষেত্রে অশান্তি আসে, মানে লাইফ তখন একটা হেল মনে হয়। এবং যার কারণে দেখবেন এই স্টুপিডের মাত্রা প্রচুর বাড়তেছে এশিয়া মহাদেশে, যার কারণে বাংলাদেশেও দেখবেন বর্তমানে 82% ডিভোর্সের হার। তাহলে এই যে অপ্রয়োজনীয় কথাগুলো বললাম, এই কথাগুলো থেকে এবার আসেন আমরা প্রয়োজনীয় কথায় চলে যাব। ভাইয়া যদি কিছু মনে না করেন, বাইরের দরজা একটু আটকা দিতে পারেন, একটু ভিডিওটা পজ করে, শব্দ আসতেছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে কথাগুলো আপনাদের সাথে আমরা বললাম, এই অপ্রয়োজনীয় কথাগুলো বলার কারণে অনেক অসন্তুষ্ট হলেন অথবা কষ্ট পেলেন। কষ্ট পেলে আল্লাহর ইচ্ছা, আমার কিচ্ছু করার নয়। আমি চেয়েছিলাম আরেকটু লজ্জা দিতে, আরেকটু কষ্ট দিতে, কিন্তু অফিসেও অনেক ছেলে মেয়ে কলিগ টলিগ আছে, দেখা যায় অনেক পচা কথা বলা যায় না। আবার আপনারাও ভিডিও টিডিও দেখেন, বড় লোক মানুষ ভাবিরা আছেন, কারণ ভাবিদের বেশি মানে অসন্তুষ্ট করলে তো আমারও ভবিষ্যৎ নষ্ট। এই জন্য, কারণ ভবিষ্যৎ তো অন্তত 60 বছর বয়স হয়ে গেলে দাড়ি চুল লাল রং করবো, তখন আবার 22 বছরের নারীর প্রতি তো তখন আকৃষ্ট হইতে হবে। তো ভবিষ্যৎ নষ্ট করে লাভ আছে? ধর্মযাজকরা সব করে আসছে না এইসব? আচ্ছা, করে আসছে। ও পাশে ধর্ম, এ পাশে মাথায় চুলে মেহেন্দি, আর এ পাশে কি 22 বছরের সেমরির বিধবা সেমরির গোসল করা দেয়। এই হচ্ছে জীবন। আর এই হলেন আপনারা। এবার আসেন, আমি এখানে কয়েকটা ফেব্রিক্স রাখছি, এবার কাছে চলে আসুন, কাছে চলে আসুন। এই কাপড়গুলো অ্যাকচুয়ালি কি কাপড়? মেয়েরা যে ড্রেস তৈরি করে, এগুলো কি কাপড়? এগুলো হচ্ছে সব ওভেন ক্যাটাগরির কাপড়। এটাকে বলা হয় ওভেন ক্যাটাগরি। যেমন শাড়ি লুঙ্গি, যেমন এই যে তাঁতের মতো সুতা এইভাবে যাবে, এভাবে আসবে, এই যে সুতাটা এভাবে যাবে আর এভাবে আসবে, এটাকে বলা হয় ওভেন। আমার আবার হাতের লেখা অনেক খারাপ। ওভেন, এই যে ওভেন কাপড়, এটা যদি আপনি হ্যান্ডিক্রাফটস, বুটিক্স অথবা অর্গানিক আকারে, সিল্ক আকারে যদি তৈরি করেন, সেটাও কিন্তু ওভেন ক্যাটাগরি। এবার আসেন এই ফেব্রিক্সগুলোর মধ্যে খেলাটা কি ঘটতেছে দেখেন। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সুতা। আচ্ছা, এটা তো এখানে না, সুতা। এখন তাঁতের সুতা মানে শাড়ি, লুঙ্গি এগুলো তৈরি করা হয়, সেটা সুতা। এবং জামদানি শাড়ি তৈরি করা হয়, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট মান আছে। সুতার দাম যদি বাড়ে, তখন দেখা যায় কাপড়গুলোর দাম বাড়ে। আর ওগুলা অনেক পাতলা হয় না, চিকচিক হয় না, থলথলে হয় না। তো তখন দেখা যায় যে ফ্যাশনের কারণে কাপড়ে বিভিন্ন ভ্যারাইটি আসা শুরু করছে। আর এই ভ্যারাইটির কারণে এখানে আপনার কি হচ্ছে, এই যে সিল্কটা যেটা ছিল অর্গানিক, এবং এই যে এখানে যে কটা সিল্কের ফেব্রিক্স আছে, এখনো পর্যন্ত সারা পৃথিবীতে বাংলাদেশের সিল্ক হচ্ছে নাম্বার 1। এবং বাংলাদেশের সিল্কের মধ্যে সব থেকে হাইস্ট কোয়ালিটির যে কটা সিল্ক আপনারা দেখতে চান, এগুলো হচ্ছে সেই কটা সিল্ক। একটু ভালো করে কাছে এসে দেখেন। একটা সিল্ক, তারপরে একটা সিল্ক, একটা সিল্ক, দেখেন স্ল্যাব এফেক্ট দেওয়া মটকা সিল্ক। একটা সিল্ক দেখেন কত পাতলা, রেশমের মতো, কত সুন্দর। এরপর এই আর একটা মটকা সিল্ক, এটা কালার গ্লেসের থেকে শুরু করে স্ল্যাব ইফেক্টের থেকে শুরু করে এগুলো দেখে নেন। এটা সারা পৃথিবীর গর্ব বাংলাদেশের জন্য।
এইটা হচ্ছে নেট, সিল্কের নেট কাপড়। এই নেট কাপড় নিয়ে আবার পরে কথা বলবো, এই জন্য এই সিল্কটা একটু মনে রেখেন। নেটটা এটা দেখছেন, এখানে 1% পলিস্টার অথবা অন্য কোনো কিছু নাই, এটা 100% রেশম সুতা দিয়ে তৈরি করা সিল্ক। এরপর এটা হচ্ছে স্ল্যাব ইফেক্টের সিল্ক। তারপরে এটা আর একটা সিল্ক, এটা স্ল্যাব ইফেক্টের সিল্ক। এটা তো স্ল্যাব ইফেক্ট দেওয়া আছে সিল্ক। এটা ইনজেকশন বলে, এই যে সুতাটায় যে অন্য অন্য কালার ঢুকছে কিন্তু স্ল্যাবটা আপনার মোটা হয় নাই, এই জন্য এটাকে বলা হচ্ছে ইনজেকশন। আর এটা যদি এরকম হাতে বাঁধতো তাহলে এটাকে স্ল্যাব বলা হতো। তাহলে স্ল্যাব আর ইনজেকশনের মধ্যে পার্থক্য কিন্তু টের পাচ্ছেন, শেখাই দিচ্ছি। এটা হচ্ছে ইনজেকশন আর এটা ছিল স্ল্যাব। এটা সিল্ক। এই আর একটা চমৎকার সিল্ক যেটার কপি বাংলাদেশে তৈরি হয়েছে এবং চট্টগ্রামের বিভিন্ন মার্কেটে, কেন বস্তিতেও আপনার এটা পলিস্টারের উপরে এই প্রিন্টটা ধরায় দিয়ে পাঞ্জাবি বানানো শুরু করেছে। কিন্তু এই সিল্কটার গজই হচ্ছে আপনার 1050 টাকা, আর এইটা দিয়েই পাঞ্জাবি বানাচ্ছে। পাঞ্জাবি পলিস্টারের উপর প্রিন্ট করে আপনার পাঞ্জাবি বানাচ্ছে, আর সে পাঞ্জাবি কথা 800 টাকায় বিক্রি হচ্ছে। তা যে কাপড়টার গজই হচ্ছে আপনার 1050 টাকা, একটা পাঞ্জাবি বানাইতে 2.5 গজ ফেব্রিক্স লাগে। এরপরে আছে মজুরি, এরপরে আছে এমব্রয়ডারি। তাহলে কেমনে এটা 1000 টাকায়, 800 টাকায়, 600 টাকায় আপনার ওই চট্টগ্রামে নিউ মার্কেটে পাওয়া যায়, ঢাকা নিউ মার্কেটে পাওয়া যায়, বঙ্গবাজারে পাওয়া যায়? তাহলে বুঝতে হবে এটা কপি, মানে মাইক্রো পলিস্টারের পরে এই প্রিন্ট দিয়ে আপনার সিল্ক তৈরি হচ্ছে, মানে এই প্রিন্টটা তৈরি হচ্ছে, কিন্তু বেসিক্যালি এটা কিন্তু সিল্ক। আর এই ডিজাইনটা নিয়ে আমার একটু কমপ্লেন ছিল, কারণ এটার মধ্যে আল্লাহর একটা সাইন দেওয়া আছে, যেটা আমি আসলে পছন্দ করি নাই। কারণ কাপড় যে কোনো সময় গায়ে হাত পায়ে লাগতে পারে, শরীর অপবিত্র থাকতে পারে, তো আল্লাহর নামটা আসলে এভাবে ইউজ না করাটা বোধহয় কমফোর্টেবল ছিল। তারপরে এটা আর একটা সিল্কের সাথে কটনের মিক্স, কটন সিল্ক। এটা স্ল্যাব ইফেক্ট দেওয়া। এটা ইনজেকশন সিল্ক, এটা কটন সিল্ক মিক্স। তারপরে এইটা হচ্ছে একটা 100% সিল্ক। তাহলে এই কয় রকমের সিল্ক আপনি যদি রাজশাহীতে যান, সিল্ক ইন্ডাস্ট্রিতে যান, সিল্ক ইন্ডাস্ট্রির খুব স্বনামধন্য একটা প্রতিষ্ঠান সপুরা সিল্ক, সপুরা অঞ্চলে যদি যান, এই কটাই আপনি সব থেকে হাইস্ট কোয়ালিটি আকারে পাবেন এবং বিশ্বমানের পাবেন। এরপরে সপুরা কোম্পানি করছে কি, তারা এটা তৈরি করছে এবং এটা দিয়ে তারা কাপড়ও তৈরি করছে, করে করে তাদের সপুরা ব্র্যান্ডের শোরুমে অনেক হাই প্রাইসে সেল করতেছে। এখন যেহেতু সপুরা ব্র্যান্ডটা আপনার অনেকে সাপুরা বলে, সপুরা বলে, সফুরা বলে, কাছে আসেন, বোধহয় এটাতে ওই যে সাউন্ডটা বোধহয় বেশি পাবেন, একটু কাছে আসেন, আবার ওদিকে ফ্যান চলতেছে। তো এই সপুরা জায়গাটার নাম অনুযায়ী সপুরা সিল্ক ইন্ডাস্ট্রি নাম হয়েছে, ওখানে কোম্পানি হয়েছে, এবং এই কোম্পানিটা বাংলাদেশের লাক্সারি শ্রেণীতে এমনভাবে ঢুকছে যে তারা খুব হাই প্রাইসে বড় লোকদের কাছে মাল বিক্রি করে, এবং তাদের শোরুম গুললেও বড় লোকই খানদানি এগুলো পাবেন। হ্যাঁ, দোতলায় বিশাল শোরুম, নিচতলায় ভিআইপি গেস্ট রুম, তো এগুলো বিশাল একটা ব্যাপার তারা করছে। তো তারা কিন্তু প্রাইস অ্যাবনর্মালি হাই নিচ্ছে। হ্যাঁ, কোয়ালিটি দিচ্ছে ঠিক আছে, কিন্তু সেলাইয়ের মানগুলো, এমব্রয়ডারি মানগুলো খুবই থার্ড ক্লাস। এবং আমি একটা ভিডিও করে নিয়ে আসছি, বোধহয় কোনো একটা ভিডিওতে আমি আগের চ্যানেলে দেখাইছিলাম, খানস গ্লোবাল চ্যানেলে দেখাইছিলাম, যে সপুরা সিল্কের কোম্পানি তারা যে পাঞ্জাবি, শার্ট যা যা বানায় বিক্রি করতেছে, সেগুলো সেলাইয়ের মান কিন্তু একদম নর্মালি হোশিয়ারি ক্যাটাগরি, অথবা টেইলারিংয়েরও একদম বেসিক ক্যাটাগরি, মানে ভালো মানের কোনো ক্যাটাগরি না। এখন কটনের উপর যখন এইসব প্রিন্ট অথবা এইসব ডিজাইন তৈরি করা হয়, তারও উন্নত অথবা দামি জায়গা হচ্ছে সিল্ক, মানে ব্যয়বহুল জায়গা, যেটার গজ হচ্ছে 1050 টাকায় 1150 টাকা এভারেজ গজের দাম। 780 টাকার নিচে এটার কোনো গজ নাই, এখানে কোনো ফেব্রিক্সের গজ নাই, আর সর্বোচ্চ এখানে 1300 টাকার গজ আছে। এখন এটা তো সবার ক্রয় ক্ষমতার মধ্যে না, তাহলে এই যে কালার, এই যে ডিজাইন, এটি কিভাবে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তর হাতের মধ্যে আনা যায়? তখনই জন্ম নিল কি পলিস্টার।
এই পলিস্টার 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 তারপরে নর্মাল কটন এইসবের জন্ম নিল ইন্ডাস্ট্রিয়াল আকারে। তাহলে এইখানে দেখেন এটা একটা টিসি ফেব্রিক্স। এই ফেব্রিক্সটা মানে পলিস্টার ফেব্রিক্স 100% এবং প্রচন্ড পাতলা, ওই মসলিনের মতো মজা দেওয়ার চেষ্টা করছে। এইটার উপরে যখন একটা লেডিস প্রিন্ট করে দেওয়া হচ্ছে অথবা ডাইং করে দেওয়া হচ্ছে তখন এটা লেডিস ফেব্রিক্স আকারে চলে যাচ্ছে। তাহলে এই ফেব্রিক্সগুলো দেখেন, এটা একটা মাইক্রো পলিস্টার, একদম মিহি পলিস্টার। এরপরে যখন এওপি করা হয়েছে, অল ওভার প্রিন্ট করা হয়েছে, তখন এটা একটা ফ্যাশন কাপড়ে পরিণত হয়েছে। কিন্তু এটা তো পলিস্টার, এই পলিস্টারের সাথে জর্জেট ইফেক্ট দেওয়া হয়েছে। এরপরে এটা কি 100% কটনের মধ্যে ডিজাইন দেওয়া হয়েছে এবং কিছু ইফেক্ট তৈরি করে দেওয়া হয়েছে, ন্যানো মাইক্রো স্ল্যাব ইফেক্ট দেওয়া হয়েছে। তারপরে এটা হচ্ছে ওই কটন সুতা দিয়ে তৈরি করা কটনের একটা ফেব্রিক্স, যার উপরে এটা আপনার প্রিন্ট করে দেওয়া হয়েছে। এটা কিন্তু প্রোডাকশনের সময় প্রিন্ট, যার কারণে ব্যাকগ্রাউন্ডে আপনার এই কালারগুলো চলে আসছে। আর এটা যদি প্রোডাকশনের সময় যদি প্রিন্ট না হয় তাহলে এটা ব্যাক সাইডে কালার আসবে না। তাহলে এই কাপড়টা হচ্ছে রেমি কটন, খুব হাই কোয়ালিটির লিলেন, রেমি লিলেন। তো নর্মাল এটা কটন বলা হয়, এটাও আর একটা লিলেন কাপড়। এগুলো গজ কাপড় তৈরি করে এটার উপরে এরকম প্রিন্ট করা হয়, ডাইং করা হয়। আর এইটা হচ্ছে অরিজিনাল রেমি কটন, মানে কটনের জগতে সব থেকে হাইয়েস্ট কোয়ালিটি। আর একটু কাছে আসেন, এটাকে দেখতে গ্যাবার্ডিনের মতো বাঁকা বাঁকা দাগ আসে, কিন্তু এটা লিলেনও না আবার ফ্রেশ কটনও না, বাট এটা অনেক ব্যয়বহুল কটন এবং বাংলাদেশে এখনো পর্যন্ত এবং সারা বিশ্বের সব থেকে দামি, সব থেকে পছন্দের এবং সব থেকে স্বাচ্ছন্দ্যময় কটন ফেব্রিক্স হচ্ছে এইটা, রেমি কটন। তাহলে এই টাইপের ফেব্রিক্সগুলো মার্কেটে ছড়ায় ছিটায় প্রচুর আছে। তাহলে এরপরে যে এখান থেকে আরও কিছু ফেব্রিক্স দেখি, এটা আসছে একটা জর্জেট। এগুলো সব কিন্তু কনস্ট্রাকশনের সময় যখন তৈরি হচ্ছে তখনই ডাইং ফ্যাক্টরি থেকে এগুলো ডাইং করা। হ্যাঁ, শিপন জর্জেট, জর্জেট, তারপরে ক্রেপ জর্জেট, এগুলোর মধ্যে যত রকমের মানে যেখানে যে নাম ব্যবহার করা যায় সেগুলো করতেছে। আবার এইটা হচ্ছে পলিস্টার দিয়ে তৈরি করা। এরপরে যত বেশি পিচ করা হচ্ছে তত এটা মসৃণ এবং ভালো হচ্ছে। এবং এই পিচটা করতে গেলে যখন জর্জেটের পরে ভালো পিচ করা হচ্ছে, জর্জেটের এটা কিন্তু আর একটা গজ কাপড়, রেমি কটন ক্যাটাগরি, কিন্তু এটা রেমি না, খালি এটাকে পিচ করে দিয়ে বলতেছে রেমি কটন। বেসিক্যালি রেমি কটনের কনস্ট্রাকশনটা হবে এরকম, এরকম না। এটা একটা বাংলা কটনকে বাংলাদেশে বিক্রমপুর গার্ডেন সিটির পাশে দোকানগুলোতে এটাকে বিস্কজ আকারে বিক্রি করা হচ্ছে, কিন্তু এটার মধ্যে বিস্কজের ভও নেই, কও নাই। এইটার মধ্যে বিস্কজ দেওয়া আছে 30%। আর রেমি ক্যাটাগরি বিস্কজ রেমি বলা হচ্ছে, অ্যাকচুয়ালি বিস্কজ রেমির কনস্ট্রাকশন হচ্ছে এইটা। এরপরে আসেন, এখানে আরো কয়েকটা ফেব্রিক্স দেখাই। এগুলো সবই কিন্তু আপনার ডাইং, অর্থাৎ জর্জেটটা যখন ফেব্রিক্সটা তৈরি হলো তখন বড় বড় টেক্সটাইলের থেকে এই ডাইংগুলো হচ্ছে, যার কারণে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট মানে সামনের পাশ পিছনের পাশ দুই পাশে কালারটা জেগে উঠতেছে। যেমন এই যে কালারটা জেগে উঠছে, এখানে জেগে উঠছে, তারপরে এইটা কালারটা জেগে উঠছে। হ্যাঁ, তাহলে এই যে ফেব্রিক্সটা, এটা মাইক্রো ফেব্রিক্স। এই ফেব্রিক্সটাকে আমি একটু আলাদা করে রাখি, এটা নিয়ে একটু পরে কথা বলবো, অথবা এখনই কথা বলবো। একটা জর্জেট, এই জর্জেটটাকে কনস্ট্রাকশনের পরে এটাকে যত পিচ করা হবে তত এটা চমৎকার একটা ফিল হবে। আর যদি পিচ না করা হয় তাহলে এটা শিরিষ কাগজের মতো মানে স্কিনের ক্ষয়ক্ষতি করবে। তাহলে অনেকেই কিন্তু এই জর্জেটটা গণদরে কেনেন এবং ভিতরে হয়তো বা আর একটা কাপড় দিয়ে তারপরে পরেন, কিন্তু আসলে তো আর একটা কাপড় দিয়ে পরার কথা ছিল না জর্জেট কাপড়টা। তাহলে যেহেতু কম দামের মধ্যে মানুষ এটা কিনে, তো এটার মধ্যে এত ট্রিটমেন্ট দেওয়া হয় না। কিন্তু জর্জেটের উপরে যদি আপনার ট্রিটমেন্ট দেওয়া হতো তাহলে জর্জেটটা এই লেভেলে শিফট হয়ে যেত। এটা একদম মসৃণ এবং পাতলা এবং এটা লিলেনের মতো থলথল করে, কিন্তু এটা কিন্তু জর্জেট। তাহলে একটা হচ্ছে দামি জর্জেট আর একটা হচ্ছে কম দামি জর্জেট। তো কোন জর্জেটটা আপনার স্কিনের জন্য কমফোর্টেবল, আপনাকে সেই জর্জেটটাই বেছে নেওয়াটা কমফোর্টেবল অথবা শোভনীয়। তো আপনারা তো রং কালার দেখেই পাগল হয়ে যান। আর এরপরে দেখেন, এটাকে বলা হয় মাইক্রো ফেব্রিক্স। এটা
যখন ফেব্রিক্সটা প্রোডাকশন হচ্ছে তখনই এটার মধ্যে আপনার এই প্রিন্টটা হয়ে যাচ্ছে, যার কারণে দুই পাশে প্রায় সমান উজ্জ্বল। এটা চায়না থেকে তৈরি হওয়া ফেব্রিক্স এবং এটাকে টিআর অথবা টিসি বলা হয়। আবার বাংলাদেশের যে যারা ফেব্রিক্সের ব্যবসায়ী, এক একটা ফেব্রিক্স কোনোটা একটু কেমিক্যাল বেশি, কোনোটা একটু কম, কোনোটা পিচ্ছিল বেশি, কোনোটা পিচ্ছিল কম, কোনোটা একটু মোটা, কোনোটা একটু পাতলা, কোনোটা একটু থলথল করে, এরকম ক্যাটাগরি বেসিসে কাস্টমারের কাছ থেকে, মহিলাদের কাছ থেকে দোকানদাররা ইচ্ছা মতো দাম নেয়, নাম দিয়ে দেয়। আপা এটা সুরভি B2, এখন একজন মহিলা তো সুরভি B2 কিছুই চেনে না, কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে পলিস্টারের উপরে তৈরি করা প্রিন্ট, কিন্তু কাপড়টা একটা ন্যাচার তৈরি হয়েছে, ন্যাচারের পরে সুরভি B2 বলে দিচ্ছে। এখন পরে 7 দিন পরে যে এই ফেব্রিক্সটা আবার ধরবেন, আর একজন কাস্টমারে পাঠাই দিবেন, অথবা ওই দিন বিকেলে আর একজনের কাস্টমারে পাঠাই দিবেন যে ভাই এই ফেব্রিক্সটা কি নাম, সে বলে দিবে জরিনা C3। কারণ এটা তো কোনো নাম নাই, ওই ইচ্ছা মতো করে কাস্টমারদের চেহারা দেখে, কাস্টমার যার যত মনে করেন যে আপনার চেহারা ভালো, বড় লোকের মতো দেখা যায় মহিলাদের, তার কাছ থেকে তত দাম নিচ্ছে। যদি দেখে যে মহিলার ভাবসাব আরো বড় লোকের বইয়ের মতো, তাহলে ফেব্রিক্সের নাম দিয়ে দিবে অ্যালেক্স বি। আর যদি দেখে যে কাজের বেটির মতো দেখা যায় মহিলারে, দামাদামি করে খাইস্টা খাইস্টা দেখা যায়, তাহলে কবে এটা আছে সকিনা আড়াই ফেব্রিক্সের নাম। মানে কাস্টমারের চেহারা অনুযায়ী তারে কত ভাঙ্গায় খাবে সেইভাবে আপনার ফেব্রিক্সের নাম। বেসিক্যালি এইসব ফেব্রিক্সের কোনো নামই নাই, এইসব ফেব্রিক্সের একটা গ্রুপ আছে কিন্তু নাম নাই। গ্রুপ কি? জর্জেট গ্রুপ, পলিস্টার গ্রুপ, মাইক্রো পলিস্টার গ্রুপ, লিলেন গ্রুপ, টিআর গ্রুপ, টিসি গ্রুপ। এগুলো হচ্ছে টিআর অথবা টিসি গ্রুপ, অর্থাৎ মাইক্রো পলিস্টারের উপর আপনার ডাইং করা, এটা হচ্ছে ডাইং করা। আর আরেকটা গ্রুপ আছে, এটা যেমন রেমি কটন, দেখেন এই যে রেমি কটনের কনস্ট্রাকশনটা এখানেও ভালো বুঝতে পারবেন। এটা হচ্ছে বিস্কস সুতা, আর এইদিকে গেছে হচ্ছে পলিস্টার প্লাস কটন, এই বরাবর আসছে বিস্কস, আর এই বরাবর হচ্ছে পলিস্টার কটন। এটা হচ্ছে আপনার অরিজিনাল হাই কোয়ালিটির রেমি কটন। এখন কেউ যদি অর্ডার দিয়ে মাল বানাতে চান, তখন এটাকে গজ কাপড় হিসেবে কিনে, ন্যূনতম 6000 গজ কিনে আপনার এটাকে প্রিন্ট করা যায়। আপনি যেভাবে প্রিন্ট চান সেভাবে প্রিন্ট, তাতে একটা প্রিন্ট হবে এবং একটা কালার হবে 6000 গজ। এখন যাদের ক্যাপাসিটি কম, যে 6000 গজ দিয়ে তো 4000 বডি হবে, তো 4000 একই ডিজাইনের একই কালারের বডি বানায় কি করব, তাদের জন্য কিন্তু এটা আসলে কাজ করবে না। তাদের জন্য মার্কেট থেকে যখন যেটা কেনা ফেব্রিক্স, তখন সেটা দিয়ে একটা বডি বানায় বিক্রি করে ব্যবসা করতে হবে। তাহলে এখানে কিন্তু আমরা অনেকগুলো ফেব্রিক্স আপনাদের দেখায় দিলাম। এরপরে যে চায়না থেকে আসা যে লিলেন, খুব হাই কোয়ালিটি সফট লিলেন, যে এটা দিয়ে কাপড় বানায় পরলে আপনার 7 দিনে কাপড় খুলতে মন যাবে না, এটা হচ্ছে সেই কাপড়। তাই এই কাপড়গুলো আপনারা যখন চিনেন না, তখন আপনারা ওই কাপড় বানায় বানায় পরেন। এই যে প্রিন্ট মনে করেন খুব ভালো লাগলো, পরে একটু বেড়ায় আসলেন, এরপর সারা শরীরে চুলকানি, লাস্টে বিয়ের পরে 2 দিন পরে জামাইরেও বলবেন যে পারলে একটু পিঠটা একটু চুলকায় দাও তো। জামার কাছে টাকা পয়সা নিয়ে জামা কাপড় বানাইলেন, উল্টে জামাই দিয়ে পিঠে চুলকায় জাড়ি দিলেন। মানে ফাজলেমির যে একটা সীমা আছে। আর জামাই যদি শাহরুখ খানের মতো ডঙ্গু হয় তাহলে তো কোনো সমস্যা নাই, কিন্তু অমিতাভ বচ্চনের মতো হইলে তো মনে করেন যে সংসার ওই দিনই শেষ। তাহলে ফেব্রিক্স এর কথাও বলে দিলাম, সংসারও শিখাই দিলাম। আসেন এবার কাছে। তাহলে এই যে জর্জেট গুলা, এই জর্জেটটা আপনার অনেক খসখসে, এটা আর একটা ভিতরে আর একটা লেয়ার ছাড়া, অথবা যে মেয়েদের ভিতরে কি পরে জানো, এটার নাম কি জানো, টেপ না কি বলে, ওইটা ছাড়া আপনি এটা পরতে পারবেন না। পরলে আপনার স্কিনের খবর হয়ে যাবে। হ্যাঁ, আর এইগুলা হচ্ছে আপনার হাই কোয়ালিটির লিলেন এবং রেমি কটন। এগুলো দিয়ে যখন আপনি কাপড় পরবেন, অথবা মাইক্রো পলিস্টারেরও যদি হাই কোয়ালিটি হয়, তাহলেই শুধুমাত্র এই মাইক্রো পলিস্টার হাই কোয়ালিটি হয়, তাহলে শুধুমাত্র কাপড়টা পরে পার্টি ফ্যাশন একটা যেমন আপনি মজা পাবেন, তেমন এই কাপড়টা পরার পরে আপনার নিজের কাছেও ভালো লাগবে। তাহলে ফেব্রিক্স কিভাবে সিলেক্ট করবেন সেই জিনিসটা কিন্তু এখান থেকে আপনি বুঝে গেলেন। এরপরে যেমন ইটালিতে প্রচুর পরিমাণ আর্দ্রতা, এবং তারা ইটালি, বেলজিয়াম, ফ্রান্স, তারপরে স্পেন, পর্তুগাল, এইসব রাষ্ট্রে যেমন প্রচুর পরিমাণ, মরিশাস, রোমানিয়া, তারপরে হচ্ছে আপনার কি বলে আপনার বাহামা দ্বীপপুঞ্জ, নিউ ইয়র্কের আশপাশে লস অ্যাঞ্জেলেস, যেসব জায়গায় সাগর সি বিচ আছে, তারা কিন্তু এরকম লেস দিয়ে দিয়ে ড্রেস বানায়।
লেস দিয়ে দিয়ে ড্রেস বানায়, যেহেতু তাদের ধর্মীয় প্রবলেমগুলো কম, হ্যাঁ, এবং তার একটু অন্য ক্যাটাগরির মন মানসিকতা, আলট্রা মডার্ন, হ্যাঁ, তারা শালীনতার এত চিন্তা করে না, তারা এই লেস দিয়ে দিয়ে কাপড় বানায় পরে যাতে তাদের প্রচুর পরিমাণ ভেন্টিলেশন হয়, এবং তারা প্রচুর পরিমাণে এরকম মিষ্টি কালারগুলো পছন্দ করে, হয় ডিপ মিষ্টি কালার অথবা এরকম লাইট মিষ্টি কালারগুলো তারা পছন্দ করে, এরকম এই কালারগুলো পছন্দ করে তারা। ঠিক আছে, আবার যদি ইংল্যান্ডের দিকে যদি যান, তখন ইংল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, তখন তারা আবার এরকম ডিপ কালার পছন্দ করে, যে কালারটা একদম লাইভ ফুটে উঠবে, চিকচিক করবে, উজ্জ্বলভাবে ফুটে উঠবে। তারা কিন্তু আবার এরকম ডিপ কালারগুলো পছন্দ করে, এরকম ডিপ কালারটা পছন্দ করে, তারা লাইটটা একটু কম পছন্দ করে। তাহলে কোন এলাকার মানুষের রুচি কেমন, কোথায় কি, সবই বোঝা গেল। মানে বাংলাদেশের মধ্যেই আপনার ইংল্যান্ড, আমেরিকা সবকিছু আছে। যেমন ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাদের বাড়ি, তারা মনে করেন একদম গায়ের রং যদি জোবাইবার মতো কালো ভিতরা নিয়ে হয়, তারপর দেখবেন যে টকটকে হলুদ রঙের শাড়ি একটা পরছে, চুমকি আছে 14 রকমের ম্যাজেন্ডা রঙের, মাথায় ফিতা একটা আছে টিয়া রঙের, অর্থাৎ বাংলাদেশের মধ্যে আছে নাইজেরিয়া। বুঝতে পারছেন? এখন এক এক এলাকার এক এক কালচার, এক একজনের রুচি এক এক রকমের হয়। এবার আসেন এইগুলো দিয়ে যে আপনারা কাপড় বানান, এই কাপড়ের মানটা আসলে কেমন হয়। আমরা আগে বলছি যে বাংলাদেশে ওই যেহেতু একটা অভাব এবং সচেতনতার অভাব, তো মানুষ কিন্তু আপনার এরকম চাকচিক্য পার্টি পছন্দ করে। তাহলে দেখেন এই পাজামাটা ঘটি পায়জামা বানাইছে, লোকাল ভাষা বলে ঘটি পায়জামা। ঘটি বুঝেন তো, বদনা যেমন হয় না টয়লেট করার পরে বদনা, সেরকম বদনা স্টাইলে এটা বলে ঘটি পায়জামা। তাহলে এই পাজামাটা যে করছে, এই যে কাপড়টা যে সিলেক্ট করছে, একটা পার্টি সিলেক্ট করছে, এবং একটা কাস্টমারের শোরুমে যে এটা কিনে নিচ্ছে। তো এই যে পাজামাটা একটা শোরুমের থেকে আমাদের এখানে আসছে। তো দেখেন এখানে আমরা যে গার্মেন্টসের যে এক্সপোর্ট সেলাইয়ের কথা বলি, সেই সেলাইয়ের কি অ-ক-খ কোনো কিছু এর মধ্যে আছে? যেটা যে কালারের সুতো দিয়ে সেলাই করা যায় না, সেটা দিয়ে সেলাই করছে। একটা ওভারলকের অবস্থা দেখেন, এটা কিন্তু খুব দামি একটা শোরুমের থেকে এই প্রোডাক্টটা আসছে। একটা সেলাই দেখেন, একটা টেইলর দিয়ে সেলাই করা, সেই সেলাইও পদ্মা, মেঘনা, যমুনা। এখানে ওভারলক করছে নাকি এটাও প্লেন মেশিন দিয়ে টানছে, একমাত্র আল্লাহই জানে। এটাকে কি ওভারলক বলে নাকি কি বলে, একমাত্র আল্লাহই জানে। আল্লাহ নিজেও জানে কিনা আমিও সন্দেহ আছি। তাহলে এই হচ্ছে আপনার একটা বডি সেলাই করলো, এরপরে এখানে যে সুন্দর করে টাক করে দিতে হয়, এই টাকটাও জানে না। তো এখান থেকে কিন্তু সেলাইটা, এবং এখানে টাক না করলে সেলাইটা ছিঁড়ে যাবে, তো এই কমন সেন্সটাও নাই। এরপর টেইলারিং করছে, তার এখানে আপনার অ্যালাউন্সগুলো দেখেন, ছোট বড়, উঁচু নিচু, কোন বডি কোন দিকে যাবে কোনো হিসাব নাই। এরপর সুতা কোনটা বেরোয় আছে, কোনটা ঝুলে আছে, কোনো কিছুর কোনো বুঝ নাই। এরপর আসেন ভিতরের সাইডে দেখেন, এই যে কাপড় কেটে একটা বাংলা এবং কত পাতলা সেলাই দিয়ে সুতা বাঁচানোর জন্য এবং দ্রুত প্রোডাকশন উঠানোর জন্য কত বড় বড় ঘাপলা সেলাই করছে। এবারে যে ফেব্রিক্সটা যে কাটছে, কেটে এটাকে যে আপনার ওভারলক করতে হয়, অথবা এটাকে ফ্ল্যাট লক দিয়ে যে বসায় দিতে হয়, দিয়ে বডির সঙ্গে বসায় দিয়ে এটাকে মজবুত করতে হয়, কোনো কিছু নেই। এখন এই মহিলা বেড়াইতে গেছে কোনো জায়গায়, এ কাপড় তো মনে করেন স্বাস্থ্য টাস্থ্য ভালো হলে বসতে গেলে পিছনের থেকে কাপড় ছিঁড়ে যাবে। আর মহিলাদের কাপড় তো এই যে এইসব জায়গাতে তো দুপ ধাপ খালি ছিঁড়তে এটাকে সেলাই, আর বাসায় বসে গুটি সুতা দিয়ে দিয়ে এগুলো ঠিকঠাক করতে থাকে। বেসিক্যালি সে টেইলারকে টেইলারের মজুরি দিল। একটা টেইলার এই কাপড়টা সেলাই করতে 600 টাকা নিচ্ছে, অথবা 1200 টাকা নিচ্ছে, অথবা 800 টাকা নিচ্ছে। বেসিক্যালি মহিলাকে একটা বস্তির মাল ধরায় দেওয়া হলো। দেখেন এদিকে আসেন, কাছে আসেন, বুঝতে পারছেন? এই হচ্ছে ফিনিশিং এর অবস্থা, এই হচ্ছে ফেব্রিক্সের মাথার অবস্থা, তারপরে এই হচ্ছে টাক করার অবস্থা। মানে এই কাপড়টা আসলে গার্লফ্রেন্ডে গিফট করা যায়, যে পরে আইসে আমার ফ্ল্যাট পর্যন্ত আসবে, আস্তে আস্তে কাপড়ের সেলাই মালাই সব খুলে যাবে, মানে বলা লাগবে না যে তুমি কাপড় খোলো, তার আগেই মোটামুটি অটোমেটিক্যালি সব খুলে যাবে। বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে আমাদের দেশে ব্র্যান্ডের অবস্থা এবং বড় বড় ফ্র্যাঞ্চাইজ শোরুমের অবস্থা। কাপড়টা স্টাইল দেখে মনে হলো ওরে বাপরে বাপ, কি জানো কি, আবার এর সাথে আবার একটু ম্যাচিং করা ড্রেসও আছে। মানে এটা হচ্ছে টপ পার্ট আর এটা হচ্ছে বটম পার্ট। আমরা সবসময় বলি পৃথিবীতে সব থেকে হাইয়েস্ট কোয়ালিটি হচ্ছে টেইলারিং কোয়ালিটি।
অর্থাৎ একটা বডি একজন তৈরি করে, গার্মেন্টসে যেমন এই বডিটা তৈরি হবে মিনিমাম 35 জন মানুষের হাত দিয়ে, তো ছোটখাটো ফল্ট হতে পারে, কিন্তু টেইলারিং যখন করা হয় তখন এই টেইলারিং এ প্রতিটা সুতা একদম নিখুঁত হবে, যেটাকে ব্র্যান্ড বলা হয়, এবং ব্র্যান্ডের মজাটাই আসে অ্যাকচুয়ালি টেইলারিং থেকে। এখন ব্র্যান্ড যখন বড় হয় তখন টেইলারিং করে পোষায় না বলেই গার্মেন্টসের জন্ম হয়েছে। এই হচ্ছে একটা টেইলারের এই যে সেট মিলানো ড্রেস, টেইলারে বানানো একটা কাপড়ের দেখেন 1000 টাকা মজুরি দিয়ে এই যদি হয় বাংলাদেশে টেইলারের সেলাইয়ের অবস্থা, আর এর মধ্যে যে কত বাংলা কত কিছু ঢুকাইছে একমাত্র আল্লাহ মাহবুদই জানে। এরপর আসেন আমরা একটু সেলাইয়ের মানটা দেখি। টপসের এখানে অলরেডি সেলাই টেলাই খুলে বের হয়ে গেছে, এখনো কিন্তু এটা ইনটেক অবস্থায় বিক্রি হবে, একটা শোরুমের থেকে আনা হয়েছে। এই হচ্ছে তার সেলাইয়ের মান, বুঝতেছেন? 1000 টাকা দিয়ে টেইলারকে টাকা দিছে, আর এরপরে এই হচ্ছে আপনার বডিটা সেলাই করছে, অর্থাৎ এই হচ্ছে বডি সেলাই। এরপর একটা বাটন লাগাইছিল, সেই বাটনের আঠাটা শুদ্ধ খুলে উঠে পড়ে গেছে, এখনো মাল কিন্তু বেচে পারে নাই। এই দুইটা ফ্যাশন আঠা, এই যে আঠা দিয়ে লাগাইছিল দুইটা ফ্যাশন বাটন শেষ। এরপর এই যে এটা তো সামনের পরে থাকবে না এই ড্রেসটায়, দেখি আসেন কাছে আসেন, এই ড্রেসটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, মানে মানুষের মুখ যত সুন্দর হয় তাকে দেখতে তত সুন্দর লাগে, মানুষ তত আকৃষ্ট হয়। এই ফ্রন্ট পার্টে এই হচ্ছে আপনার দুইটা কলারের অবস্থা। আমাদের দেশে মহিলারা মেয়েরা কি পরে দেখেন, এর ডায়লগ তো দেয়, যেমন আমার বউ চলে যায় এই আমার ফ্যাক্টরিতে মাল না বানায় চলে যায় নিউ মার্কেটে, ওইখানে এক ভাইয়া খুব ভালো মাল বানায়, তারা 4 জন বান্ধবী মিলে যায়। তা আমার বউয়ের জামা কাপড় ধরে যদি এরকম বলি তো জীবনে আর কোনোদিন মনে করেন যে মাথা উঁচু করে কথা বলতে পারবে না। এই দেখেন এই হচ্ছে কাপড় বানাইছে যার কোনো প্লাকেটের কোনো খবরই নাই, মানে একদম বাংলা মানে বস্তির মাল বানায় রাখছে, এইটা পরে কোনো সভ্য সমাজে যাওয়া যায়। এরপরে 3টা বাটন লাগাইছিল, তার একটা আঠা কোনো মতে টিকে আছে আর 2টা ঝরে পড়ে গেছে। এবার এই প্লাকেটের লাইনটা দেখেন, এখানে মোটা হয়ে চিকুন হয়ে আস্তে আস্তে এই জায়গায় এসে মিশে গেছে, আর এখানে মনে করেন চিকুনেতে হইতে হইতে এখানে মোটা হয়ে গেছে, আর এখানে মোটা চিকুন এখানে মোটা চিকুন, মানে এটা কি প্লাকেট বানাইছে? এই যে টেইলার, এই টেইলারের কাছে যখন একটা মহিলা আসতেছে তখন মনে করেন গল্প দেয়, আপা আমার তো গুলশানের টেইলার ছিল 10 বছর, অমুক ছিল তমুক ছিল। এখন এই কাজটা যদি একজন মহিলা জানতো, অথবা আমি যদি মহিলা হতাম, ওই টেইলারে সবার আগে করতাম, খানকির ছেলে তুই কোন জায়গায় মাল বানাইস, এই কি তোর মাল বানানোর স্টাইল, এই কি তুই মাস্টার? এই বাংলাটা আল্লাহর ইচ্ছা আমি দিতাম। কিন্তু এখন অফিসিয়ালি ভদ্রটদ্র আচরণ করতে গেলে মহিলারা তো সেটা বলতে পারে না, ভাইয়া আমার এটা কিন্তু সুন্দর করে বানিয়েন, ভাইয়া এটা 7 দিনের মধ্যে কিন্তু লাগবে, একটা জন্মদিনের পার্টি আছে। মাল বানায় দিছে, নিয়ে দৌড়াইতে দৌড়াইতে বাসায় চলে গেছে টাকা কটা দিয়ে, ভাইয়া 100 টাকা কম রাখেন না আপু, আপনারটা স্পেশালি করে দিয়েছি। এন্ড এই হচ্ছে আপনার বাংলাদেশে টেইলারিং এর স্পেশালের অবস্থা। এই কাপড়ের পরে যে কালো রঙের সুতা দিয়ে একটা বাটন লাগানো যায় না, অথবা একটা বাটন হোল করা যায় না। আর এই হচ্ছে আপনার দেখেন স্লিভের জয়েন্ট, স্লিভের সেলাই, আর এগুলো আপনারা অনেক কাপড়ের ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় অর্ডার দিয়ে দিয়ে এই ঘোড়ার ডিম বানায় 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 দোকানে উঠায় কি হচ্ছে নারী উদ্যোক্তা, এসে নারী উদ্যোক্তার একটা কাপড়ের সেলাইয়ের অবস্থা। এই উদ্যোক্তা কেমনে বিশ্বের বুকে নাম লেখাবে? এই উদ্যোক্তা যতদিন ডিসির সাথে শুয়ে থাকবে ততদিনই কি এসে ভালো করতে পারবে। তাছাড়া এই যে সেলাই এইসব নিয়ে ওই বিভিন্ন মেলার মধ্যে যাবে, আর বাংলাদেশে বাণিজ্য মেলা বলেন, নারী উদ্যোক্তা বলেন, আর যেসব যত মেলা বলেন, এই মেলায় তো ফুচকা বেচা ছাড়া আর কোনো কিছু ওই জায়গায় কোয়ালিটি পাওয়া যায় না। কয়টা আড়ি বাতিল, কয়টা ফুচকা, আর 150 টাকা দামের মেয়েদের স্যান্ডেল। এছাড়া তো আর ওই মেলায় তো আমি এই পর্যন্ত চট্টগ্রাম, ঢাকা কত মেলা আপনাদের দেখাইলাম ঘুরে ঘুরে, ফুচকা ছাড়া আর তো কিছু দেখাইতে পারি না, আর বাচ্চাদের হাতে করে চিপস। আর এরপরে আসেন এসে ভিতরের সেলাইয়ের অবস্থা দেখেন, হায় রে খোদা, এ নাকি কাপড়ের সেলাই, তাও আবার টেইলারে বানাইছে। কোন কুত্তার বাচ্চা যে মালটা বানাইছে আমি যদি জানতে পারতাম একদম জবই দিয়ে দিতাম।
একটা ব্র্যান্ডের শোরুমে এই হচ্ছে বানানো একটা সেলাই, এই হচ্ছে সেলাইয়ের মান, এই হচ্ছে অবস্থা, আর এটা হাজার হাজার টাকা টেইলারিং এর বিল। আর যে বানাচ্ছে সে হচ্ছে বিশাল বড় টেইলারিং মাস্টার, অমুক ব্র্যান্ডের কাজ করেছে, তমুক ব্র্যান্ডের কাজ করেছে। এরপরে এই যে অবস্থা, তাতে আর এই নিচের রেগুলার দেখানোর মতো আমি সাহস পাচ্ছি না, দরকার নাই, আমার স্বাদ আল্লাহ সব মিটে গেছে। তাহলে এই কাপড়টা আমি যদি কাপড়ের ন্যূনতম সেলাই জানি, কাপড়ের ন্যূনতম সৌন্দর্য জানি, একটা ভদ্র পরিবেশে একটা ভালো মানের একটা কাপড় পরে যাওয়ার যে রুচি বোধ, এটা যদি আমি জানি, তা এইটা আমি যদি জানি, এখন আমার পাশের বাসার ভাবি যদি এইটা পরে দাওয়াত খাইতে আসে, তা আমার মতো অন্তত জোবায়েদ সবার আগে বলবে, আপা কোন ফকিনির বাচ্চারা দিয়ে মালটা বানাইছেন, আর এটা আপনার কোন রুচি আছে যে আপনি কাপড়টা পরছেন? আপনারা যে দাওয়াত করেছি আর আপনার সাথে যে চলি, আপনার সাথে যে বান্ধবী সম্পর্ক, আপনি তো একটা বাংলা ফকিরনি, আপনি তো একটা বাংলা ফকিরনি, কি বালের লেখাপড়া শিখছেন? অনার্স মাস্টার শুনছি আপনি নাকি খুব বড় বংশের মহিলা, লেখাপড়া শিখছেন, আপনার বাইরে নাকি বড় ব্যবসা বাণিজ্য কত কিছু করে, আপনি তো বাংলা খয়রাতির বাচ্চা। আরে যান, বেরোন, আমার বাসাতে বেরোন, আপনার ফকিরনি দিয়ে চলতো না, কারণ আপনার সাথে চলতে চলতে আমিও তো ফকিরনি হবো, আমার মানসিকতা ফকিরনি হবে। এ দেখেন একটা মাল বানাইছে, একটা কাপড়ে যে একটা টাক লাগাইতে হয়, এটাকে সুন্দর করে পেস্টিং, কারণ একটা মহিলা যখন কথা বলতেছে, হাত উঁচু করতেছে, তখন এই জায়গাটা যখন বের হয়ে আছে, কত বস্তির মতো দেখা যায় এটা। তা আপনারা যখন টেইলারে যে একটা অর্ডার দেন, আপনারা তো বলতে পারেন 40 বছর ধরে একটা কাপড় পরেন, টপস অথবা 3 পিস, আপনারা তো বলতে পারেন যে ভাই আমি হাত উঁচু করলে অথবা পায়ের কাছে এই জিনিসটা যেন টাক করা থাকে, এটা যেন বিচ্ছিরি ভাবে যেন দেখা না যায়, এখানে টাক করে দেন। আর টাক করে যখন টাক করে মানে কি, এই জায়গায় সেলাই দিয়ে আটকায় দেওয়া, তাহলে এই জায়গাটা মজবুত হবে। তাহলে একটা মেয়েদের কাপড়ের কোন জায়গা বেশি ছিঁড়ে একটা মেয়ে মানুষ জানে না? একটা মেয়ে মানুষ জানে কি বলেন? মেয়ে মানুষের কাপড়ের সবচেয়ে কোন জায়গা বেশি ছিঁড়ে বলতে পারেন? বলেন। আপনি তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার হচ্ছেন না, ফ্যাশন ডিজাইনার প্লাস টেক্সটাইল ইঞ্জিনিয়ার, মার্চেন্ডাইজিং হচ্ছেন, আর 2-4 মাস পরেই ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, মানে গার্মেন্টস এবং ফ্যাশন জগতের ইঞ্জিনিয়ার হবেন। তাহলে মেয়েদের এইটা হচ্ছে একটা পাজামা, এটা হলো একটা পাজামা, এখানে একটা জয়েন্ট সেলাই থাকে, ফ্রন্টে একটা সেলাই, ব্যাকে একটা সেলাই, আর এটা হচ্ছে মনে করেন যে একটা টপস, ধরেন একটা টপস, গোল গলার একটা টপস অথবা ফতু অথবা 3 পিসের এই উপরে পার্ট। আর এরপরে হচ্ছে আপনার কি, এরপরে হচ্ছে একটা ব্রা, আর এরপরে আর একটা মেইন পার্ট কি, একটা পেন্টি। এইটা একটা মেয়ের রেগুলার ক্যাজুয়াল ইউজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। একটা পায়জামা হতে পারে সেটা প্লাজো, হতে পারে সেটা টাইস, হতে পারে রেগুলার ফিট, যাই হোক, পাজামা তো গটি বানাকা যাই বানাক পাজামা তো। আর একটা কি, টপস, এটা কাবলি হোক, 1 পিস হোক, তারপরে 3 পিস হোক, 4 পিস হোক, যে পিসই হোক, ফাইনালি এটা তো টপস, শর্ট হাতা হোক, ফুল হাতা হোক, যাই হোক, এটা তো টপস। আর ভিতরে পরে কি, একটা ব্রা আর একটা পেন্টি, এটাই তো। এর বাইরে তো একটা মেয়ের রেগুলার কিছু নাই, অন্তত এই দক্ষিণ এশিয়ার জন্য। এবার তাহলে বলেন এই কাপড়গুলো সব থেকে ক্ষতিগ্রস্ত হয় কোন জায়গা? সবার আগে পাজামাটাই আপনি বামার দিয়ে কলম দিয়ে দাঁড়ান, পাজামার এখানে সবার আগে বটম জয়েন্টে, হ্যাঁ, তারপর নিচে একটা সেলাই থাকে, হ্যাঁ, 3টা যে সেলাই এক জায়গায় হয় ওইখানে। অর্থাৎ যে পিছনের যে পার্টটা, এই পার্টটা ফ্লেক্সিবিলিটির জন্য এভাবে ভি আকারে থাকে, জয়েন করা থাকে, হ্যাঁ, এই সেলাইগুলো খুলে যায়। আচ্ছা, আর তারপরে থাকে হচ্ছে এই যে পিছনে যে ইটা থাকে, পিছনের যে জয়েন্ট থাকে, মানে ফুলানো যে পিছনে যে জয়েন্টটা থাকে, পিছনের এই যে জয়েন্টটা, এই জয়েন্টের এই সেলাইটা খুলে যায়, হ্যাঁ। আর হচ্ছে 2 সাইডের জয়েন্টটা খুলে, আর কিছু মেয়ের আপনার এই ভিতরের সাইডের সেলাইটা খুলে যায়, হ্যাঁ, এইটা। এরপর টপস পার্টে কি হয়, টপস পার্টে গলা খুলে না, খুলে হচ্ছে বগলটা খুলে, আর 2 সাইডটা ছিঁড়ে যায়, হ্যাঁ। কারণ ওই কথার কথা জামাই ডাক দিচ্ছে, হাত দিয়ে টান দিচ্ছে, জামাই কেসে কাপড়ে টান লেগে খুলে গেছে। অন্ত কলেজের মেয়েদের তো, ভার্সিটির মেয়েদের তো এই 2 সাইডে একটু সেরা টেরা থাকে, বোঝা যায় যে বয়ফ্রেন্ড ধরে টান মারছিল, বাট বেসিক্যালি বগলের কাছে ছিঁড়ে যায়, আর এই হাতার নিচেটা ছিঁড়ে। এবার ব্রার মধ্যে কোন জায়গাটা ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে বেশি? ব্রার হচ্ছে বেল্ট,
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় হুকের বেল্ট আর সাইডটা। হুকের মাঝে যে জয়েন্টটা থাকে হুকের মাঝে যে হ্যাঁ, জয়েন্টটা থাকে ওই জয়েন্টের বেলকোটার কর্নার গুলো সেলাইগুলো ছিটে যায় ছিঁড়ে যায়। আর কয়েকটা হুক ভেঙে যায়, এটি তো। হ্যাঁ, আর পেন্টির কোন জায়গাটা ছিঁড়ে? পেন্টির সব থেকে সবার আগে ছেড়েছে দুই সাইড। বেল্ট নিউ মার্কেটের যে বেল্টের 100টা মহিলারা side এ দাঁড় থেকে, করান দেখবেন যে তার 70টা মহিলার দুই সাইডে এই জায়গায় গুটি সুতো দিয়ে সেলাই করা আছে। এই দুই সাইড সবার আগে সেলাইটা খুলে, আর এরপর হচ্ছে ওয়েস্টের যে ইলাস্টিক, ইলাস্টিকের থেকে সুতা একটা ধরে টান দিলে মনে করেন 10 হাত বেড়ে আসে, এইখানে ছিঁড়ে জয়েন্টটা ছুড়ে যায়। বাট নিচের জয়েন্টটা ছিঁড়ে না ছিঁড়ে না। কখনো। তাহলে এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো যদি একজন ম্যানুফ্যাকচারার, একটা ফ্যাক্টরি মালিক অথবা একজন টেইলারের যদি জানা থাকে, আর তারপরে সেই পয়েন্টগুলোতে যদি টাক করে দেয় অথবা ডাবল সেলাই করে দেয়, ব্যাক স্টিচ করে দেয়, তো এই কাপড়গুলো কি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে? একেবারে না। তাহলে এই যেসব ফ্যাক্টরি অথবা ম্যানুফ্যাকচারার এইগুলো জানা পরেই কাজগুলো করে না, এটার কুত্তার বাচ্চা বলে অথবা শয়তানের বাচ্চা বলে গালাগালি দিলে কোনো সমস্যা আছে? না। আচ্ছা, তাহলে নামি দামি বিশাল বড় টেইলার হইলো, মাস্টার হইলো, হ্যান হইলো, ত্যান হইলো, কিন্তু কাপড়ের কোন জায়গাটায় কাপড়টা ক্ষতিগ্রস্ত হবে সেই কমন সেন্সটা তার কাজের মধ্যে প্রতিফলিত হলো না, তাহলে ওটা দুইটা বাংলা দিলে সেটা হালাল। এরপর এই ড্রেসটা বানাইছে, এই ড্রেসটারও সেলাইয়ের মানের অবস্থা যে অনেক বেশি খারাপ তা না, তবে খুব যে চমৎকার তা না, এটা এভারেজ সেলাই বলা যাচ্ছে, এভারেজ সেলাই। তবে এই ওভারলকটা সাদা সুতো না দিয়ে এটা যদি সেম কালার করে দিত তাহলে এটা একটা সৌন্দর্য বোধের প্রতিফলন ঘটত। এবার তাহলে দেখেন যে আপনিও কাপড় ব্যবহার করেন আর বিদেশিরাও কাপড়টা ব্যবহার করে। এটা তো গার্মেন্টসে তৈরি, এটা টেইলার্সে তৈরি না। তারপরে এটাও গার্মেন্টসে তৈরি। গার্মেন্টসে একটা শার্ট যখন এই টপস যখন সেলাই করা হলো গার্মেন্টসে, তখন এটা মজুরি দিচ্ছেন মাত্র 220 টাকা, আর টেইলারের গোড়ার ডিম বানানোর জন্য মজুরি দিচ্ছেন 800 টাকা। হোয়াই? একটা গার্মেন্টসে যখন একটা বাটন লাগানো হয় ফুল অটোমেটিক করে, কোয়ালিটি মেনটেন করে, এটা একটা ব্যবহৃত কাপড় আপনাদের দেখাচ্ছি। একটা বাটন হোলের কালার ম্যাচিং থেকে শুরু করে প্রতিটা স্টিচের ঘনত্ব থেকে শুরু করে কোথায় ছাড় দেওয়া হয়, কোথাও ছাড় দেওয়া হয় না। তো একটা লেডিসের মাল যখন আপনার সুন্দর করে যখন তৈরি করা হয়, কলারটা দেখেন, এটা অনেক দিনে ব্যবহৃত একটা প্রোডাক্ট। এরপর কলারের ফিনিশিং, আগেও কলার দেখাইছিলাম আর এটাও কলার দেখেন। তাহলে এরপর স্লিপটা দেখেন, স্লিভের ব্যাক সাইডটা, বটম সাইডটা দেখেন, কত ফ্রেশ কাজ। এই কাজটা করার পরে আপনি গার্মেন্টসকে দেন 220 টাকা, আর ওরকম বগিযোগী মাল বানায় 700-800 টাকা দিচ্ছেন অথবা মজুরি দিচ্ছেন, দিয়ে স্টাইল দিয়ে দোকান ভরে ফেলতেছেন। আপনার দোকানে সারা দিনে ওই 2-1টা বাদাম্মা মহিলা ছাড়া আর কেউ আপনার ব্র্যান্ডের শোরুমে অথবা আপনার ওই লাইভ টেপ কারো দেখার ইচ্ছাও নাই, কেউ মালও কিনে না, আর একবার যে কিনে সে দ্বিতীয়বার আসে না। তাহলে আপনারা এই যে নারী উদ্যোক্তা হন, এই কামরাঙ্গীরচরের মাল বানায়, বাংলা টেইলারিং করে, এটা দিয়ে আপনার ব্র্যান্ডের ভবিষ্যৎটা কি হবে? আপনার কি দিন গেলে অথবা মাস গেলে আপনার দোকানের ভাড়াটা উঠে বলতে পারেন? একটা কাপড়ে দেখে তো বাটন লাগানোর স্টাইল থেকে শুরু করে, সেলাই থেকে শুরু করে, কালার ম্যাচিং থেকে শুরু করে, প্রতিটা পার্ট বাই পার্ট আপনি একটু দেখেন তো সৌন্দর্য কিভাবে দেওয়া হয়েছে, যেটাকে ব্র্যান্ড বলা হয়। এক একটা ওভারলকের অবস্থা দেখেন তো, আগে ওভারলক দেখাইছিলাম আর এটা একটু ওভারলকটা দেখেন, সেলাইয়ের সৌন্দর্য দেখেন, গার্মেন্টসের সৌন্দর্য দেখেন। তাহলে এই কাপড়টা দিয়ে কথার কথা শুধুমাত্র এই কাপড়েরই 5টা কালার দিয়ে যদি আমি একটা শোরুম ওপেন করি, ওই শোরুমটাই সুপার হিট হবে এবং ওই ব্র্যান্ডটা দাঁড়ায় যাবে। আর আপনি ওই যে কামরাঙ্গীর চর অথবা লোকাল টেইলারিং, কমের মধ্যে মাল বানানো, বডি বানানো, ও বাল দিয়ে মনে করেন আপনার ব্র্যান্ড বলেন, শোরুম বলেন, দোকান বলেন, 10 বছর কেন 100 বছরও কোনোদিন দাঁড় হবে না এবং আপনার কোনো ফিউচার হবে না, এবং মাস গেলে আপনি দোকানে ভাড়া দিতে পারবেন কিনা সৌন্দর্য ওই দেখার বিষয়। তাহলে আপনারা গার্মেন্টস কোয়ালিটির যে কাজগুলো আপনাদের করে দেওয়া হয়, একটা বাটন লাগানো, একটা প্লাকেট করা, একটা কলার করা, সেলাইয়ের মান থেকে শুরু করে, এগুলো আপনারা যখন আপনাদের ব্র্যান্ডে যখন যেদিন থেকে দিতে পারবেন, তারপরে অ্যাকচুয়ালি আপনার ব্র্যান্ডটা দাঁড় হবে। তার আগে আপনার ব্র্যান্ড দাঁড় হওয়ার কোনো সুযোগ নাই। আর যে মসলিন একটা ফেব্রিক্স নিয়ে কথা বলছিলাম, আপনারা এই যে মার্কেটে যে
মসলিনের উপর ধরুন 3000 3500 টাকা দামের একটা ড্রেস, এটা মসলিন নেট দেওয়া আছে, তারপরে মসলিনের আপনার ওড়না দেওয়া আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মসলিন টসলিন কিছু নয়, মসলিন বলে মসলিনের মতো সৌন্দর্য এনে আপনাকে মালটা বিক্রি করে দেওয়া হয় কমের মধ্যে। এটা হচ্ছে 100% পলিস্টার, অর্থাৎ এই পুরনো শিশি বোতল পলিথিন এগুলোর গলায় যে সুতাটা বানানো হয় সেই সুতা দিয়ে বানানো আপনার কাপড়। এখন সারা বাংলাদেশে মধ্যবিত্ত উচ্চবিত্ত দেখবেন এইসব গোড়ার ডিম পরে ওই টিকটক করতেছে, নাচে বেড়াচ্ছে, বেড়াইতে যাচ্ছে, কত তাল করতেছে। আর এইটাই মনে করেন যে বেড়ায় আসার পরে ঘরের মধ্যে ঢুকে এমনি কাপড় খুলতে না পারলে পাগল হয়ে যাচ্ছে। আর 2 দিন পরে তার স্কিনে এত রকমের দাগ আসতেছে, এত রকমের স্পট আসতেছে, এত রকমের প্রবলেম হচ্ছে, যেগুলো আসলে খুব বিচ্ছিরি অবস্থা। তখন আবার জামাইরা আবার পরের বউয়ের দিকে তাকাচ্ছে, কারণ ওর তো চেহারা গেছে গা, শুধুমাত্র এই কাপড়ের জন্য। আর আপনি যে কাপড়টা পরলেন ফ্যাশনের জন্য, আপনি এরকম কাপড় না পরে অন্য কোনো ফ্যাশনে ডাইভার্ট হতেন যেটা আপনার স্কিনের জন্য ভালো হবে। আপনি তো শিক্ষিত মানুষ, যে জিনিসটা আপনার জন্য ক্ষতিকর হবে সেইটা আপনি কেন গ্রহণ করবেন যদি কিনা আপনার সামর্থ্য না থাকে? এখন বাংলাদেশে দেখবেন গাড়ির উপর অনেক ভিডিও হচ্ছে, 2 লাখ টাকা নেন বলে চিল্লায় উঠতেছে, 4 লাখ টাকায় গাড়ি নেন, অটোমেটিক গাড়ি। এখন আপনারা যারা চাকরি বাকরি করেন, অল্প কটা টাকা জমাইছেন, 4 লাখ টাকায় প্রাইভেট কারে জীবনের স্বপ্ন পূরণ করবেন। আরে ভাই, 30 লাখ টাকা দিয়ে একদম ব্র্যান্ড নিউ অথবা 50 লাখ টাকা দিয়ে ব্র্যান্ড নিউ গাড়ি কিনছে, এরপরে রাস্তার মধ্যে টেকনিক্যাল সমস্যা, ও গাড়ি অ্যাক্সিডেন্ট করে ট্রাকের তলে চলে গেছে, পরিবার শুদ্ধ মানুষ মরে গেছে। তাহলে 5 লাখ টাকা আপনি কি গাড়ি পাবেন? ওই গাড়ি নিয়ে আপনার বউ বাচ্চা নিয়ে অথবা পরিবারকে নিয়ে, ইভেন আপনার নিজের জন্য কি সেটা রাস্তায় নিরাপদ? এটা একবারও চিন্তা করেন না। খালি 3 লাখ টাকায় প্রাইভেট কার শুনে লাফায় পড়ছেন, আর ওইখানে দৌড়ায় চলে গেছেন, আর ভাইরাল বানায় ফেলছেন। তো আপনার যদি মৃত্যু আরো 10 বছর পরে থাকতো, উচিত হচ্ছে কি জানেন, আপনারা ডাইকে এনে মেরে ফেলা দেওয়া, যে হারামজাদা তুই তো মরবি এই গাড়ি নিয়ে, আর তোর এই গাড়ি অ্যাক্সিডেন্ট করার কারণে রাস্তায় আরো 5টা প্যাসেঞ্জার মরবে। কারণ তোর কমন সেন্স নাই যে 5 লাখ টাকার মোটর সাইকেলই একটা 5 লাখ টাকা দাম, আর তুই 4 চাকার একটা প্রাইভেট কার সেটা কিনবি 3 লাখ টাকায়। তো প্রবলেম তো তুই যে চাকরি করস, 2 টাকা বাঁচাইছি, যে শিক্ষিত হয়েছি, তো বেসিক্যালি একটা স্টুপিড প্যান্ট শার্ট টাই পরে একটা মানে স্টুপিড, লো প্রোফাইল স্টুপিড, লো প্রোফাইল স্টুপিড। অর্থাৎ নিজের জীবনের মূল্য যে বুঝতেছে না, 5 লাখ টাকা 3 লাখ টাকার গাড়ির জন্য লাফায় পড়তেছে, স্বপ্ন টপ্ন হারাম হয়ে যাচ্ছে, নিজের নিরাপত্তার কথা চিন্তা করতেছে না, ছোট্ট বাচ্চাকে গাড়ির মধ্যে বসাবে, বাচ্চার নিরাপত্তার কথা চিন্তা করছে না। পৃথিবীর সবচেয়ে ভালোবাসার মানুষ মা অথবা বোন অথবা বউ, কারো কথা চিন্তা না করে 3 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে এনে কি এসে চট্টগ্রাম রাস্তায় উঠে গেছে। তা আমি তো বলবো ওর অবস্থা প্রস্টিটিউটেও খারাপ, কারণ প্রস্টিটিউটটাও সেফটি কন্ডম ইউজ করে, এবারটার ব্রেন এসে কন্ডমও নাই। তো ওরা তো রাস্তাতে ডেকে এনে ওরা মেরে ফেলা দেওয়া উচিত, হারামজাদা তোর কারণে কত মানুষ মরবে। তাহলে ইন্টেলেকচুয়ালিটি কি জিনিস? আমি খারাপ ভাষায় বলতেছি, আমাকে আপনার খারাপ মনে হচ্ছে, কিন্তু বাস্তবে দেখেন আপনি কত খারাপ এবং আপনি কত আত্মধ্বংসী এবং পরধ্বংসী। ইউ গট দিস পয়েন্ট? তাহলে আপনাকে সবার আগে বাস্তবে ইন্টেলেকচুয়াল হয়ে, ট্যালেন্ট হয়ে আপনার এই সার্টিফিকেট গলায় ঝুলায় রাখবেন, অথবা পাছা মোছার জন্য টয়লেট টিস্যু হিসেবে ব্যবহার করবেন। কারণ ওই সার্টিফিকেট আপনাকে মানুষ বানাইতে পারে নাই, আপনাকে ইন্টেলেকচুয়াল বানাইতে পারে নাই, আপনার কমন সেন্স অথবা বিবেক বাড়াইতে পারে নাই। তো সার্টিফিকেট দিয়ে কি করবেন? ঠিক আছে? তাহলে আশা করি আজকে থেকে যত মা বোনরা আছেন, আপনার যদি টেইলারের থেকেও যদি কাপড় বানান, আপনাকে কাপড়ের কোন জায়গায় কি সেলাই হয়, কেন হয়, কিভাবে হয়, সেটার মান কি, সেটা বুঝে তারপরে মালটা বানাবেন এবং সেই অনুযায়ী টাকা দিয়ে মালটা বুঝে নেবেন। আর গার্মেন্টসে যদি এগুলো যদি প্রোডাকশন করেন, তাহলে আপনাকে তো অবশ্যই কোয়ান্টিটি নিয়ে আসতে হচ্ছে, আর সেক্ষেত্রে আপনি ব্যক্তিগত ব্যবহারের জন্য বানাতে পারতেছেন না, হয়তো বা আপনি সেটা বাণিজ্যিকভাবে আপনি উৎপাদন করতে পারছেন, কারণ ন্যূনতম 2000 পিসের নিচে মাল বানানো যায় না। আমরা যেখানে মাত্র 300 পিস মাল হলেও বানায় দিই। বাংলাদেশে অসংখ্য লেডিস ব্র্যান্ডের কোম্পানি আছে যাদের টুকটাক কাজ আমরা ঈদের সময় অথবা বিভিন্ন সময় করে দিচ্ছি, এবং তারা সন্তুষ্ট আছে এবং তাদের কাস্টমার রিভিউ আছে যে আগের থেকে প্রোডাক্টের মান ভালো হয়েছে।
তো আমরা এই বিষয়গুলো আপনাদের সাথে যেহেতু কথা বলে দিই, তো আর তো আমার মনে হয় না যে আমাদের অন্তত এই পয়েন্টের ভুলগুলো দেখায় দেওয়ার প্রয়োজন আছে। তো মেয়েদের টপস নিয়ে যারা কাজ করতে চান, ড্রেস নিয়ে কাজ করতে চান, ন্যূনতম একটা বাজেট করে নিজস্ব ব্র্যান্ডে মাল তৈরি করে করে অনলাইনে বিক্রি করতে চান, আমাদের কাছে আসবেন, আমরা আপনাদের প্রোডাক্ট তৈরি করে দেবো। ইনশাল্লাহ আপনার ব্র্যান্ড একটা সময় পরে দাঁড়াবে। আর দ্রুত ব্যবসা করার জন্য ওই কথার কথা আপনি নিউ মার্কেট, চক বাজার, গুলিস্তান, ইসলামপুর, বাবু বাজার, টঙ্গীর হাট, তারপরে কামরাঙ্গীর চর, তারপরে এলাকার বাংলা টেইলার, এইসব করে করে যেসব মাল কালেক্ট করে রাতারাতি ব্যবসা চালু করে ফেলেন, আর অসংখ্য রকমের ডিজাইন না হলে কাস্টমার মাল কিনবে না, এটাই হচ্ছে আপনাদের সবচেয়ে মানসিক সমস্যা। আমি একটাই কাপড় বানাবো, একটা 5টা কালার দিয়ে 5টা সাইজ করে মাল বানাবো 300 পিস, ওটা ফিজিক্যালি এবং অনলাইনে বিক্রি করতে করতে আর একটা ডিজাইন আসবে। এভাবে করতে করতে 2 বছর পরে যে আমার দোকানে মিনিমাম 20টা ডিজাইন হবে। এটাই হচ্ছে অরিজিনাল ব্যবসার নিয়ম। আর আপনারা হচ্ছে দোকান একটা দিয়ে এমনি কোথায় কত কমের মধ্যে টোকানো মাল পাওয়া যায়, হাটের মাল পাওয়া যায়, কালারফুল তাই এনে দোকান ভরে ফেলেন, আর 20 টাকা 50 টাকা 100 টাকা লাভ হলেই খালি মুখ চালাইতে থাকেন, ভালো মাল ভালো মাল ভালো মাল, আর এই মুখ চালাইতে থাকেন আর কি হচ্ছে কামাই করতে থাকেন। কিন্তু ব্যবসা কিন্তু কিছুদিন পরে ধসে যায় এবং আপনার কোনো কাস্টমার কখনো আপনার পার্মানেন্ট হয় না। 2-একটা বয়স্ক বুড়ো বেটি ছাড়া আর কোনো কিছু আপনার জীবনে কোনোদিন পার্মানেন্ট হয় না, এটা মাথায় রাখবেন। তাহলে আপনি যদি সঠিক নারী উদ্যোক্তা হতে চান, আপনার ফ্যাশন সেন্স থাকতে হবে, কাপড় কোনটা ভালো সেই সেন্স থাকতে হবে, সেলাই কোনটা ভালো হবে সেই সেন্স থাকতে হবে, তারপর কোন ডিজাইনটা কমফোর্টেবল সেই ডিজাইনটা জানতে হবে। এরপর যে কাপড়টা যে মহিলাদের জন্য তৈরি করছেন, আপনার চারপাশে কাস্টমাররা কোন লেভেলের, তারা কি পারপাজে এটা ইউজ করতে চায়, সেই ডিজাইনটা অথবা সেটা ফ্লেক্সিবল কিনা সেটা বুঝতে হবে। সব কিছু বোঝার পরে তারপরে আপনাকে ফ্যাশন ডিজাইন করে একটা ডিজাইন সিলেক্ট করতে হবে যে না, এই কাপড়টা যদি আমি বানাই তাহলে আমার এই কাস্টমাররা এটা নিবে। এরপরে এটা 300 পিস বানাবেন, 4-5টা সাইজে, 4-5টা কালারে, এবার আপনার ব্র্যান্ড চালু হয়ে যাবে। আর এই কাপড়টা পরে এত শান্তি হবে, এত লং লাস্টিং করবে, সেলাইগুলো এত মজবুত হবে, এত ভালো ফিনিশিং হবে। আপনারও যে 100টার মধ্যে 80টা কাস্টমার আপনার দোকান থেকে ছাড়া ওই যে যতই নাচে গিয়ে লাইভ করুক আর হ্যাডামগিরি করুক না কেন, ঘুরে ফিরে আপনার কাস্টমার আপনার দোকানেই আসবে। যেমন ওই যে নিউ মার্কেটে একটা টেইলারের কথা বললাম, ওনার কাজটা ভালো বলে আমার নিজের গার্মেন্টস আছে, আমার ওয়াইফ এখান থেকে তার বান্ধবীদের নিয়েও ওইখানে যাচ্ছে, সেই নিউ মার্কেটে এত জ্যাম, আরো খরচ করছে 3 গুণ 4 গুণ। কারণ কি? কোয়ালিটি। ঢাকার এই মাথা থেকে ও মাথায় যাচ্ছে অনলি ফর কোয়ালিটি। তা আপনার যখন কোয়ালিটি থাকবে, আপনার কাস্টমার বাংলাদেশের সব জায়গাতে আপনার কাছেই ছুটে আসবে। আর এইটুকুন আত্মবিশ্বাস এবং ভরসা রেখে যখন কাজ করবেন, নারী উদ্যোক্তা হইতে অন্তত ডিসি রুমে যে অথবা জুবাইর ভাইয়ের কাছে শুয়ে থাকতে হবে না, আপনি একাই নারী উদ্যোক্তা হয়ে যাবেন। ঠিক আছে? যদিও ভিডিওটা করে লস করে দিলাম কি, তাই না? আচ্ছা, যাই হোক, দুষ্টামি ফানটান অনেক করলাম যেহেতু আপনারা টায়ার্ড হয়ে গেছিলেন। সো দ্যাটস গুড। আশা করি আপনারা বিবেক খাটায় কাজ করবেন এবং ব্র্যান্ডের জন্য কাজ করবেন, নিজের ব্র্যান্ডের জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।